নমস্কার, আপকি আদালতে আপনাদের স্বাগত। আপকি আদালতে আজ আমাদের ফোকাস থাকছে উত্তরপ্রদেশের পলিটিক্সের ওপর। বারাণসীতে বম ব্লাস্টের পর, জয়া বচ্চনের রাজ্যসভায় মেম্বারশিপ শেষ হওয়ার আদেশের পর, অথবা অমর সিংয়ের ফোন ট্যাপিংয়ের পর আজকাল প্রতিদিন উত্তরপ্রদেশের রাজনীতি ফোকাসে থাকে। এবং আজ আপকি আদালতে এমন এক ব্যক্তিকে হাজির করা হচ্ছে যিনি এইসব গন্ডগোলের জন্য দায়ী বলে মনে করা হচ্ছে। শুরু হচ্ছে আজকের মোকদ্দমা। উত্তরপ্রদেশ কংগ্রেসের প্রেসিডেন্ট সলমান খুরশিদ आपकी अदालते हाजिर हो। আপকি আদালতে আজকের এই মোকদ্দমা শুরু করার আগে আজকের জাজ সুধীর তেলেঙ্গের অনুমতি চাইব আজকের এজলাস শুরু করার জন্য। আজকের মোকদ্দমা শুরু করা যাক। তো মোকদ্দমা শুরু হচ্ছে আপকি আদালতে। প্রথম অভিযোগ সলমান খুরশিদের উপর। आपकी আদালতে সলমান খুরশিদের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি সমাজবাদী পার্টির পেছনেই লেগে থাকেন। সলমান সাহেব, যেদিন থেকে আপনি উত্তরপ্রদেশে গেছেন, প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি হয়েছেন, আপনার একটাই মাত্র এজেন্ডা, যেভাবেই হোক মুলায়ম সিং যাদবকে, অমর সিংকে হ্যারাস করা, বিরক্ত করা। না, এটা আমার এজেন্ডা নয়, এটা আমার দায়িত্ব। ওনারা উত্তরপ্রদেশকে হ্যারাস করেছেন, অমর্যাদা দিয়েছেন, আর এটা আমার দায়িত্ব যে উত্তরপ্রদেশকে মুক্ত করব এই অপশক্তি থেকে। তো এটা কি সত্যি যে আপনি একটা সেল বানিয়েছেন যার নাম হলো পিআইএল সেল, আর যার কাজই হলো এদের বিরুদ্ধে মোকদ্দমা করে যাওয়া? সব চোরকে ধরাটাই ওই পিআইএল এর মানে পিআইএল সেলের কাজ। আর তাতে কেউ নিজেই নিজেকে চোর ভাবেন যদি, তাহলে এটা ধরা যায় যে তার বিরুদ্ধে আমরা এই কাজটা করছি। না, আমি জানতে চাইছি যে আপনি কি কংগ্রেস পার্টির পক্ষ থেকে এমন একটা সেল বানিয়েছেন যা মামলা চালিয়ে মুলায়ম সিং যাদবকে হ্যারাস করবে? যেখানে উকিল আমার মতো সভাপতি, সেখানে এরকম সেল না হওয়া সেটা তো আশ্চর্যের কথা হবে। বিশ্বমোহন চতুর্বেদী, যিনি একটা কেস ফাইল করেছেন, প্রপার্টি কেস, মুলায়ম সিং যাদবের বিরুদ্ধে, ওনার পরিবারের বিরুদ্ধে, এমনকি ওদের সবার বিরুদ্ধে। এটা বলা হচ্ছে যে উনি আপনার খুব কাছের মানুষ এবং আপনি তৈরি করেছেন এরকম কেস ফাইল করার জন্য। সত্যি যদি আমি করতাম, উনি কাছের মানুষ নন, ও অনেকদিন ধরে কংগ্রেস পার্টিতে রয়েছেন এবং ওনার যাতায়াত আছে। হ্যাঁ, আমি ওনাকে সমর্থন এই কারণে সবার সামনে দিয়েছি যে যদি উনি এই কাজটা করেন, জনতার উপকার করেন, বা উনি কোন আদালতের সামনে সত্যটাকে প্রকাশ করতে চান, তাহলে তো প্রত্যেকেরই ওকে সমর্থন করা উচিত। বহুজন সমাজ পার্টির যে 40 জন এমএলএ জয়েন করেছিল সমাজবাদী পার্টিতে, ওদেরও যে সমস্ত কেস রয়েছে সেগুলো আপনার আশীর্বাদই চালু আছে। দেখুন, এত বড় বড় উকিল এই কেসগুলো লড়ছেন। সতীশ মিশ্রা বাবু, জেনারেল সেক্রেটারি বহুজন সমাজ পার্টির, উনি, ওনার আমার জ্ঞান এবং আমার ক্ষমতার কোনো প্রয়োজন নেই। কিন্তু হ্যাঁ, এমন কেস চলছে যা আমার পছন্দ, আমাদের এই রাজনীতিকে স্বচ্ছ করতে পারে। যদি এমন কেস হয় তো আমি সমর্থন অবশ্যই করব, এবং সেটা সবার সামনেই করব, লুকোনোর কিছু নেই। আর জয়া বচ্চনের বিরুদ্ধে যে কেস চলছে সেটাও নাকি আপনারই ইচ্ছায়? আমাদের ইচ্ছায় হয়নি, আমাদের পার্টির নেতা আমাদের পার্টিতে আগে ভোটেও লড়েছেন। জয়া বচ্চনের যখন নির্বাচন হতে যাচ্ছিল সে সময় উনিও নিজের কাগজ জমা দেন, মনোনয়ন হয়েছিল। কিন্তু ওর নাম অবৈধভাবে খারিজ করে দেওয়া হয়, তো ওনার মনে একটা বিদ্বেষ তো ছিলই। এখন উনি যদি এই মামলা করেও থাকেন, তাতে কারোর অভিযোগের কি আছে? অভিযোগ তো এটাই সলমান সাহেব যে আপনি পলিটিক্যাল লড়াই করার বদলে আইনের সাহায্যে লড়াই করে যাচ্ছেন। আপনি পলিটিক্যাল লড়াই আদালতে আইনের দ্বারাই তো লড়ছেন। লড়ে যাচ্ছি, চুরির আশ্রয় তো নিচ্ছি না, ডাকাতির আশ্রয় তো আর নিচ্ছি না। যারা খুন করে আর যারা মানুষ অপহরণ করে তাদের আশ্রয় তো নিচ্ছি না। আমি বড় বড় লোকেদের তো সাহায্য নিচ্ছি না, শুধু আইনের সাহায্য নিয়ে চলেছি। আইনের সাহায্য নেওয়া কোনো খারাপ কিছু আপনি না। সেই সব মানুষেরই সাহায্য নিচ্ছেন যারা মুলায়ম সিং যাদব আর অমর সিং এর শত্রু। সেই জন্য সমস্ত জনতার সাহায্য নিচ্ছি। আমি মনে করি যে সমস্ত জনতাই হল এদের শত্রু। কিন্তু দেখা করেছেন অজিত সিং এর সঙ্গে 3 বার। অজিত সিং এর সঙ্গে তো 30 বার দেখা করেছি, কিন্তু অজিত সিং এর সঙ্গে দেখা করে কিছু লাভ তো হয় না। এসব হলো শুধুমাত্র শিষ্টাচারের ব্যাপার আর কি, দেখা হয়। এই জন্যই দেখা করেন মুলায়ম সিং যাদবের সরকার যাতে ফেলে দেওয়ার প্রস্তুতি না, নেওয়া যায়। দেখা করেছিলাম ওনাকে এই প্রশ্ন করতে যে আপনি ওকে সমর্থন করছেন, কিন্তু আপনি কি সন্তুষ্ট সেই সমর্থন দিয়ে? যত মানুষ আছেন, তা তিনি অজিত সিং হন বা মদন মোহন হন, যতজনই মানুষ আছেন আপনার চারপাশে, আর যারা মুলায়ম সিং যাদবকে হ্যারাস করে চলেছেন, তাদের যে স্ক্রিপ্ট আছে সেটা আপনি লেখেন, এরা শুধু একটা রোল প্লে করে যাচ্ছেন, ভূমিকায় অভিনয় সত্যি করছেন। যদি স্ক্রিপ্ট রাইটার হতে পারতাম, অনেক টাকা রোজগার করতাম স্ক্রিপ্ট রাইটার হয়ে। কিন্তু হ্যাঁ, আমি এটা বলছি যে কেউ আমাদের সমাজে, আমাদের রাজনৈতিক মঞ্চে যে সত্যের জন্য লড়াই করে তাকে সমর্থন প্রত্যেকের করা কর্তব্য, আমিও সেটাই সলমান সাহেব, করছি। মানুষ এটা বলে যে 17 বছর ধরে কংগ্রেস চেষ্টা করে যাচ্ছে উত্তরপ্রদেশ কবজা করার, কিন্তু
আপনি কিছুই করতে পারেননি। এটা সঠিক যে আমরা অনেকদিন ধরে দুর্বল ওখানে, কিন্তু তার অনেক কারণ আছে। তার কারণ আমাদের সমাজের বর্ণবিভাজন, তার কারণ বাবরি মসজিদে ধ্বংস হওয়ার ছিল একটা কারণ, আর আমাদের কোথাও কোনো ত্রুটি বা কিছু ভুলও আমাদের আছে, আমার নিজেরও হয়ে থাকবে, আর সেই জন্যই আজ আমাদের এই দিন দেখতে হচ্ছে। কিন্তু আমাদের প্রচেষ্টা অবস্থানটা বদলানো এবং আবার উত্তরপ্রদেশে সেই দিন ফিরিয়ে আনা, যেটা উত্তরপ্রদেশ 17 বছর আগে দেখেছিল। দর্শকদের মধ্যে কেউ প্রশ্ন করতে চান? হ্যাঁ, ফার্স্ট হতে। জয়া বচ্চনের বিরুদ্ধে যে অভিযোগ এই আপনারা আনছেন, মানে কংগ্রেসীরা, লাভজনক পদ নিয়ে, লাভের পদে ছিলেন, তো ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে। আপনার মতে এটা কি ঠিক হয়েছে? দেখুন, আমার মতে সেটাই ঠিক, যেটা আইন অনুযায়ী ঠিক। আমি এটা কিভাবে বলবো যে ইলেকশন কমিশন ভুল করেছে? জয়া বচ্চন বলে যাচ্ছেন যে ইলেকশন কমিশন ভুল করেছে। এখন এই সিদ্ধান্ত সুপ্রিম কোর্টই নেবে। কিন্তু কেউ আপত্তি জানিয়েছে, তারপর ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। এতে কার অভিযোগ থাকতে পারে? না, এই ধরনের তো অনেক মানুষ আছেন না, যারা লাভজনক পদে আছেন। যদি থাকেন তো কেউ না কেউ তো আপত্তি করবেন। দেখুন, পকেট তো অনেক জায়গাতেই মারা যায়, কিন্তু যেখানে এফআইআর লেখানো হবে পুলিশ সেখানে যাবে। তো আপনি কি এটার বিরুদ্ধে অভিযোগ করবেন যে এটা বলা হয় যে সোনিয়া গান্ধী যে পদে আছেন সেটাও লাভজনক পদ? না, কে বলেছেন? এটা তো অমর সিং বাবু বলেছেন। অমর সিং বাবু আইনি আন্ডারস্ট্যান্ডিং ওনার কত দূর? আপনি এত কেস ওর বিরুদ্ধে করে দিয়েছেন যে উনি আইন কানুন ভালোই বুঝে যদি গেছেন। আইনি জ্ঞান হয়ে গিয়ে থাকে তাহলে আইনি পদক্ষেপ নিন না। উনি শুধু শুধু হাওয়ায় কেন কথা বলছেন? আইনের সাহায্য নিন, তার জবাব দেয়া হবে। লাভজনক পদে শুধু সেই মানুষেরা থাকে যারা সূচিতে থাকেন না, পার্লামেন্ট বা অ্যাসেম্বলিতে। কোন কোন সংস্থা আছে যাদের লাভজনক পদ মানা হবে না, সেই সূচিটা আপনি দেখে নিন। আইনি পদক্ষেপ নিতে চাইলে আইনি পদক্ষেপ নিন। এতে সালমান স্যার, একটা ঝগড়াঝাটির তো কোনো ক্যাবিনেট কথা নেই। সেক্রেটারিয়েট অর্ডার আমার কাছে আছে, যাতে ন্যাশনাল অ্যাডভাইজারি কাউন্সিলের কনস্টিটিউশন সম্বন্ধে বলা হয়েছে, যার চেয়ারপারসন সোনিয়া গান্ধী। তাতে লেখা আছে, দ্য এক্সপেন্ডিচার ইনকার্ড অফ দ্য ফাংশনিং অফ দ্য কাউন্সিল উড বি মেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। আর যতদূর চেয়ারপারসনের প্রশ্ন, শ্রীমতী সোনিয়া গান্ধী, মেম্বার অফ পার্লামেন্ট, উইল বি দ্য চেয়ারপারসন অফ দ্য ন্যাশনাল অ্যাডভাইজারি কাউন্সিল। দ্য চেয়ারপারসন উইল হোল্ড দ্য র্যাঙ্ক অ্যান্ড স্ট্যাটাস অফ আ ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টার। আপনি এটাকে লাভজনক পদ মানেন না মানেন না? না, না, আপনি বুঝতে পারছেন না। সুবিধাজনক পদ শুধু সেইটাই হয়, যে পদ থেকে আপনি যে সমস্ত কাজ পার্লামেন্টে করতে হয়, তাতে কোনো না কোনোভাবে কোনো কোনো আ কোনো সমস্যা আসতে পারে, বা তাতে কোনো না কোনোভাবে অসুবিধে হতে পারে। এটা তো পার্লামেন্টেরই কাজ করা হচ্ছে। এটা তো সরকারেরই কাজ। সরকারেরই কাজ। এবং এটা নিয়ে যদি কারো কোনো আপত্তি থেকে থাকে, তাহলে আপত্তি জানাতে কে বারণ করেছে? এই যেসব জায়গায় দেখা যাচ্ছে যে অমর সিং বাবু সব জায়গায় বলছেন, আপত্তি যদি থাকে তাহলে আপত্তি জানানো উচিত ছিল। কারো আপত্তি ছিল তো জয়া বচ্চনের বিরুদ্ধে তিনি নালিশ করেছেন। এটাই তো উনি বলছেন যে জয়া বচ্চন করলে খুন, আর সোনিয়াজি করলে সেটা মাফ। এরকম নয়। আপনি প্রথমে তো ঠিক করে নিন, এক সৈনিকের হাতে যদি বন্দুক দেন আর ওকে বলেন যে শত্রুদের মারো তুমি, তাহলে সেটা খুন হয় না। আর ওই গুলি, ওই বন্দুক দিয়ে আপনি নিজেই কোনো নিজের শত্রুকে মেরে দেন আর বলেন যে আপনি তো বলেছেন শত্রুদের মারো, তাহলে সেটা খুন করা হয়। তখন আপনার জবাব কেউ শুনবে না। কাকে বন্দুক তুলে দেওয়া হয়েছে, কে হাতে দিয়েছে, কি আদেশ দিয়েছে এবং কি পরিস্থিতি ছিল, এই সবকিছুর বিবরণ বুঝে, আইনি ব্যাখ্যা শুনে তবেই কিছু বলা উচিত। তার আগে কি করে বলা হয়তো সম্ভব? অমর সিংজি যদি আপনার কথা শুনেন এখনই আপত্তি করবেন। এটা কিভাবে নিজের পার্সোনাল লড়াই বানিয়ে নিলেন, পার্সোনাল ভেন্ডেটা বানিয়ে নিয়েছেন, সে বিষয়ে আমার কাছে কিছু প্রশ্ন আছে। একটা ব্রেকের জন্য আমরা থামবো, আর ব্রেকের পর যখন ফিরবো তখন সালমান খুরশিদকে প্রশ্ন করব সেই সব অভিযোগের সম্পর্কে যা ওনার বিরুদ্ধে উঠেছে। উনি উত্তরপ্রদেশের রাজনীতিকে নিজের পার্সোনাল লড়াই বানিয়ে নিয়েছেন। আপকে আদালতে আজ অভিযোগ আর সওয়াল জবাবের ঘেরাটোপে রয়েছেন উত্তরপ্রদেশের কংগ্রেস কমিটির অধ্যক্ষ সালমান খুরশিদ। আপকে আদালতে পরবর্তী অভিযোগ সালমান খুরশিদের উপর। আপকি আদালতে সালমান খুরশিদের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি রাজনৈতিক শক্তি ব্যবহার করে রীতিমতো স্বার্থ সিদ্ধি করে চলেছেন। সালমান সাহেব, এটা কি সত্যি যে আপনি সেই প্রত্যেকটা মানুষের বন্ধু যারা অমর সিং এবং মুলায়ম সিং এর সঙ্গে শত্রুতা করেন? যদি এমন হয় তো সেটা কাকতালীয় ব্যাপার। আমি কখনো অমর সিংয়েরও বন্ধু ছিলাম। ধোঁকা কিন্তু অমর সিংই দিয়েছেন, আমি ওকে দিইনি। উনি আমাকে উনি যদি আমার ক্ষতি করার চেষ্টা করেন, তাহলে কি আমি জবাব দেব না? হ্যাঁ? আমার পার্টির ক্ষতি করার চেষ্টা করেন তো আমি তার জবাব দেব না? তাহলে এখন আপনি সেই প্রতিশোধ নিতে চাইছেন? আস্তে, আস্তে হচ্ছে, আস্তে, আস্তে হচ্ছে, হয়ে যাবে।
আচ্ছা, এটা কি সত্যি যে আপনি কোথা থেকে খুঁজে অমর সিং এর ভাই অরবিন্দ সিংকে এনেছেন রাজনীতিতে, আর অরবিন্দ সিংকে দিয়ে বলিয়েছেন যে অমর সিং ক্ষমতার দালাল? দেখুন, অরবিন্দ সিংকেও ধোঁকা দিয়েছেন উনি। উনি যদি নিজের ভাইকে ধোঁকা দিয়ে থাকেন এবং এক ধোঁকা খাওয়া মানুষ অন্য ধোঁকা খাওয়া মানুষের কাছে যদি পৌঁছে যায় আর একে অপরের হাত ধরে, তাহলে তাকে কি বলবেন কিন্তু আপনি? এটা কি করে হয় যে অরবিন্দ সিং যে ভাষাটা বলেন সেটা সেই ভাষা যা সালমান খুরশিদ বলে থাকেন? না, উনি আমার থেকেও কঠিন ভাষা বলে থাকেন। আমি তো ওকে আটকাই। আমি বলি যে ভাইয়ের বিরুদ্ধে এমন কথা বলবেন না। আমি ওনাকে আটকাই। কিন্তু ওনার ভাষা ওনার থেকেও বেশি কঠিন, ওনার মনে হয় ক্ষতটা আরো গভীর। আপনি রাজ বব্বরের মনে আগুন লাগিয়েছেন অমর সিং এর বিরুদ্ধে? দেখুন, রাজ বব্বরের হৃদয়ের মাঝে আমি যে থাকব, এটা তো খুবই কঠিন ব্যাপার। কিন্তু রাজ বব্বরের মনে কেন দুঃখ হয়েছে, এটা তো রাজ বব্বর জানবেন আর অমর সিং জেনে থাকবেন। আমি এটুকু অবশ্যই বলব যে কোনো পার্টিতে যে লড়াই রাজ বব্বর আজ লড়ছেন সমাজবাদী পার্টিতে, এমন লড়াই যে পার্টিতেই হোক তার সমর্থন আমাদের করা উচিত, কারণ এটা কোথাও না কোথাও গিয়ে মিলে যায় স্বচ্ছ রাজনীতির সঙ্গে। রাজনীতি পরিষ্কার হয়ে যায়, শুধরে যায়, স্পষ্ট হয়ে যায়। এর চেয়ে ভালো কি হতে পারে? সালমান সাহেব, রাজ বব্বর তো একটা সারা জীবন ধরে উনি অন্য কারোর লেখা ডায়লগ বলেছেন, অন্য কারোর ডাইরেকশনে কাজ করেছেন। আপনি ডাইরেক্টর আর রাজ বব্বর তার মেইন অ্যাক্টর, ড্রামার। দেখুন, রাজ বব্বর অ্যাক্টর আমি মানছি, আর অ্যাক্টরের ভিলেনকে মারা খুব সোজা, এবং ভিলেনকেই উনি বেছে নিয়েছেন নিজেরই পার্টিতে। তো উনি যখন ভিলেনকে মেরে চলেছেন, ঢিসুম ঢিসুম শোনা যাচ্ছে, এতে আমার বিরুদ্ধে অভিযোগ কেন? আপনার প্রচেষ্টা এটাই যে এমন ফুলকি খোঁজ করা হোক যা অমর সিং এর ঘরে আগুন ধরিয়ে দেয়। এটা আমি জবাব দিতে পারি একটা শের দিয়ে। कोई बज़्म हो कोई अंजुमन, ये शियार मेरा कदीम है, जहाँ रोशनी की कमी दिखी वहीं चिराग जला दिया। তো আপনি অরবিন্দ সিং আর রাজ বব্বরের মতো ফুলকি খুঁজে রেখেছেন অমর সিং এর ঘরে আগুন লাগাতে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ওর কাছে অন্ধকার হোক, আমাদের কাছে আলো থাকুক, আর সেই প্রতিটি মানুষের ঘর আলোকিত হোক যাদের ওপর অত্যাচার করা হয়েছে, যাদের প্রতারিত করা হয়েছে উত্তরপ্রদেশে, আর তার উপর লাখো লাখো সংখ্যায় হবে, লাখ লাখ সংখ্যায় হবে, তাদের ঘরে প্রদীপ জ্বলুক, পুরো উত্তরপ্রদেশই আলোকিত হয়ে যাক। এর চেয়ে ভালো আর কি হতে পারে? আচ্ছা, এদের ঘরে প্রদীপ জ্বলুক আর অমর সিং এর ঘরের ফোন ট্যাপ করা হোক। হ্যাঁ, এই কথাটা আপনি ভালো বলেছেন। ওর ঘরের ফোন ট্যাপ ওর কোনো বন্ধু করেছে নাকি কোনো শত্রু করিয়েছে? ভাইয়েদের লড়াইয়ে কেউ এখানে ফাঁসে, কেউ ওখানে ফাঁসে। তো এই লড়াইয়ে যদি উনি ফেঁসে থাকেন, তার দোষ কেন অন্যের ঘাড়ে চাপাচ্ছেন? আর দেখুন, এই কথাগুলো যদি করতেই হতো তাহলে ফোনে কেন করেন? আরে কোথাও সামনাসামনি দেখা করে করা উচিত। সালমান সাহেব, উনি বলছেন যে এটা কংগ্রেস পার্টির চক্রান্ত। এরা 3 মাস পর্যন্ত ওনার ফোন ট্যাপ করেছে। উনি জানেন ৩ মাস ধরে করেছে? এটা তো যে করেছে সেই জানে আপনি কতদিন ধরে করিয়েছেন। না, দেখুন, আসলে যদি আমরা করাতাম, তাহলে যে কাহিনী উনি শুরু করেছেন সেই কাহিনী শেষ পর্যন্ত তো আমরাই করাতাম। যে কাহিনী ওই টেপে বেরিয়েছে সেই কাহিনী শেষটা তো আমরা জানতে পারতাম। ওতে না আগা আছে আর নাই ওতে শেষ আছে, মধ্যের কথাই শুধু রয়ে গেছে। তো আমরা সব এই অপেক্ষায় আছি যে আগের আর পরের কথাগুলো তো প্রকাশিত হোক। কিন্তু আপনার রোল তো পিপিং টমের মতো, তাই না? অমর সিং এর বেডরুমে উঁকি দেওয়ার চেষ্টা করছে কংগ্রেস পার্টি। দেখুন, যদি এটা সত্য হয় যে আমরা ওর বেডরুমে উঁকি দেওয়ার চেষ্টা করছি, তাহলে এটাও সত্য যে ওনার বেডরুম অনেক জায়গাতেই আছে। সালমান সাহেব, উনি কখনো অস্বীকার করেননি। উনি তো বলেইছেন, আমি হলাম রসিক, আমি সবার সাথে কথা বলি, হিরোইনদের সঙ্গে কথা বলি, হিরোদের সঙ্গেও কথা বলি। যদি করে থাকেন তো ভালো কথা, তাহলে কেন সুপ্রিম কোর্টে গিয়ে এর উপরে গ্যাগ অর্ডার এনেছেন? এতই যদি ওনার গর্ব নিজের জীবন নিয়ে, নিজের কৃতকর্ম নিয়ে, তাহলে সমস্ত জনতার সামনে বলুন সমাজবাদীর এটাই হলো, এটাই সঠিক উনি আচরণ। বলেছেন যে উনি যে কথাবার্তা বলেছিলেন তাতে সালমান খুরশিদ কিছু গোলমাল করিয়ে দিয়েছেন। গোলমাল তো উনি পলিটিক্সে করিয়েছেন, নিজে কি করে গোলমাল থেকে বাঁচবেন? যে গোলমাল উনি পলিটিক্সে করেছেন তা থেকে নিজেই বাঁচুন আগে। আচ্ছা, এটা কি সত্যি যখন ওনার ঘরের সামনে বিক্ষোভ হয়, যখন উনি এই ট্যাপিং এর সম্বন্ধে বয়ান দিয়েছিলেন, তো কংগ্রেসের লোকেরা ওখানে বিক্ষোভ দেখাতে যায়, তাদের আপনিই পাঠিয়েছিলেন? কংগ্রেসে আর কেউই নেই, শুধু আমি একাই আছি সবকিছু করার জন্য। অনেক মানুষ আছেন, অনেক শক্তিশালী মানুষ আছেন কংগ্রেসে। ভাই, আমি তো এটা দিল্লির মামলা, আমি টেরিটোরিয়াল জুরিসডিকশন মেনে চলি। উত্তরপ্রদেশে যদি এমন কিছু হয়ে থাকতো তাহলে আমি সেটা স্বীকার করতাম যে এটা আমার দায়িত্ব। দিল্লির রামবাবু শর্মাজিকে প্রশ্ন করুন, আমায় করবেন না। পার্টি তো আপনারই। উনি বলেছেন যে একটা পিঁপড়ে মারার জন্য হাতির ফৌজ পাঠিয়ে দিয়েছে কংগ্রেস পার্টি। উনি এটা মেনে নিয়েছেন যে উনি পিঁপড়ে। যখন আমি পিঁপড়ে বলেছিলাম তখন তো ভারী অভিযোগ করেছিলেন, কিন্তু আজ যখন উনি মেনে নিয়েছেন যে উনি পিঁপড়ে, তখন এটুকুই বলবো যে এই ইন্ডিজিনাস স্পিসিসের যে পিঁপড়ে,
একে কোথাও সুরক্ষিত রাখা উচিত, কিন্তু উত্তরপ্রদেশে আমাদের ওই পিঁপড়ে থেকে মুক্তি এনে দাও। সলমান সাহেব, পিঁপড়ে যদি হাতির শুঁড়ের ভেতরে ঢুকে পড়ে তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যায়। তাহলে এই কথাটা তো মায়াবতী দেবীকে বলুন না, আমায় কেন বলছেন? যদি আমি পুরো গত 2-3 মাসের ইতিহাস দেখি, উত্তরপ্রদেশে যেভাবে রাজনীতি হচ্ছে, অমিতাভ বচ্চনকে ইনকাম ট্যাক্সের নোটিশ পাঠানো, জয়া বচ্চনের রাজ্যসভার মেম্বারশিপ চলে যাওয়া, রাজ বাব্বরের অমর সিংয়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো, অমর সিংয়ের ভাইও ওর বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন, অমর সিংয়ের ফোন ট্যাপিং করা হচ্ছে। তাই এই সমস্ত কি একটা প্যাটার্ন ইন্ডিকেট করছে না যে কংগ্রেস পার্টি কিভাবে হ্যারাস করার চেষ্টা চালিয়ে যাচ্ছে অমর সিংকে, মুলায়ম সিং যাদবকে, জয়া বচ্চনকে? দেখুন, আমি তো মনে করি কংগ্রেস পার্টি খুবই দয়ালু। কংগ্রেস পার্টির কাছে এই মুহূর্তে যটা সুযোগ আছে এদের জ্বালাতন করার জন্য, কংগ্রেস পার্টি কিন্তু তার একটি সুযোগকেও এ কাজে ব্যবহার করেনি। এই জন্য যে কংগ্রেস পার্টি এটা চায় না যে কারুর মনে হোক যে আমরা বিদ্বেষের ভাবনা নিয়ে এসব করছি। কিন্তু কেউ ভুল করবে, আর আপনি মনে করুন যে কেউ কলার খোসায় পা পিছলে পড়ে যায়, তাতেও তো কংগ্রেস পার্টিই বদনাম হবে না? কংগ্রেস পার্টিকেই লোকে খারাপ বলবে। ওদের চুল পড়ে যায় যদি, তাও কংগ্রেস পার্টিকে দোষ দেবে, যেন আমরা কোনো খারাপ শ্যাম্পু করে দিয়েছি। কিন্তু সলমান সবাইকেই সাহেব, কংগ্রেসের আপনি তো দোষ। পুরো রাস্তাতেই কলার খোসা নয়, কাঁটা বিছিয়ে দিয়েছেন। কাঁটা তো আমি বিছিয়েছি, এটা স্বীকার করে নিচ্ছি। ওরা অন্য কোনো রাস্তায় হাঁটুন, যে রাস্তাতে ওরা যাচ্ছিলেন আমাদের জন্য একটা সংকটের রাস্তা ছিল সেটা, সেই জন্য আমরা কাঁটা বিছিয়েছি। আমরা নিজেদের সুরক্ষা তো করবো, আমরা নিজেদের সুরক্ষা কেন করবো না? উনি তো পুরো মানে 10-15-20টা গাড়ি সঙ্গে নিয়ে চলেন। ওনার কাছে ব্ল্যাক ক্যাটস আর ব্রাউন ক্যাটস আর গ্রে ক্যাটস সব ওনার কাছে আছে। আমরা তো একলা চলি, পায়ে হেঁটে চলি, তো অন্তত কাঁটার আশ্রয় তো নিতে পারি। ওনারা ফুল দিয়ে, মানে নিজেদের জন্য ফুল দিয়ে নিজেদের রাস্তা বানানোর চেষ্টা করেছেন, আমি নিজেদের জন্য কাঁটা বিছিয়েছি। সলমান সাহেব, একদিকে আপনি বলছেন আপনি কাঁটা বিছিয়েছেন, আর অন্যদিকে কোথাও না কোথাও যোগ সাজস রয়েছে সমাজবাদী পার্টির সঙ্গে। সেই বিষয়ে অনেক অভিযোগ আছে। আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর যখন ফিরবো তখন সলমান খুরশিদের কাছে প্রশ্ন করব উত্তরপ্রদেশের কংগ্রেস পার্টি এবং সমাজবাদী পার্টির এই ভাঙা গড়ার সম্পর্ক নিয়ে। আপকি আদালতে আজ আমরা জনতার পক্ষ থেকে মোকদ্দমা চালাচ্ছি উত্তরপ্রদেশের কংগ্রেস কমিটির অধ্যক্ষ সলমান খুরশিদের বিরুদ্ধে। আপকি আদালতে পরের অভিযোগ সলমান খুরশিদের ওপর। আপকি আদালতে সলমান খুরশিদের ওপর অভিযোগ হলো যে উনি রীতিমতো দ্বিচারিতা করেন। সলমান সাহেব, শুরুর দিনগুলোতে খুব গর্জেছেন, খুব বর্ষেছেন আপনি অমর সিং এর ওপর, মুলায়ম সিং যাদবের ওপর, কিন্তু গত 2-3 দিন ধরে আমি এটা শুনতে পাচ্ছি যে একটু ভয় পেয়ে গেছেন আপনি ওদের। না না, ভয়ের কোনো কথাই ওঠে না, কোনো প্রশ্নই নেই। তবে হ্যাঁ, আমি এটুকু আপনাকে অবশ্যই বলবো যে একটা কথা হয় যে মুখোমুখি লড়াই, আর দ্বিতীয় কথা হলো যে পুরো ভারতীয় পরিপ্রেক্ষিতে, রাষ্ট্রীয় পরিপ্রেক্ষিতে এই সময় কোন কোন গতিতে কোন দিশায় যাব। আর আমি মনে করি যে এই সময় একটা খুব সংবেদনশীল একটা পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের সরকারকে অনেক বড় বড় কাজ করতে হবে। আমাদের এমন কিছু করতে চাই না আমরা যাতে আমাদের সরকার সমস্যায় পড়ে, কোনো দ্বিধা আমাদের সরকারের কাছে আসে। আমরা কষ্ট সয়ে নেব, কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকারকে কোনো কষ্ট পেতে দেব না। তো আপনার কি মনে হচ্ছে যে অমর সিং বামপন্থী দলগুলোর সাথে মিলে আপনার সরকারকে সমস্যায় ফেলতে পারে? না, বামপন্থী দলের সঙ্গে আমার সম্পর্ক আছে, বামপন্থী দলের সাথে ওদেরও সম্পর্ক আছে। আমি ওদের কোনো রকম বিড়ম্বনায় ফেলতে চাই না, ওদের কোনো রকম দ্বিধায় ফেলতে চাই না। যদি কথাবার্তায়, সংবাদে ওরা এই কথাটা বুঝতে পারে যে উত্তরপ্রদেশের ভালোর জন্য অথবা উত্তরপ্রদেশের বিকাশের জন্য কিছু পদক্ষেপ নেওয়া দরকার, তো আমরা ওদের সেই সময় নিশ্চয়ই স্বাগত জানাবো। কিন্তু কথাবার্তার মাধ্যমেই এই ব্যাপারটা সমাধান হবে। আমি নিজের কথাটা জবরদস্তি বা গায়ের জোরে কাউকে বানাতে বাধ্য করতে তাহলে চাই কি না। এটা সত্যি যে আপনার কাছে ওপর থেকে ইশারা এসেছে যে আপনার হিটটা একটু কম করে দিন? দেখুন, ওপর থেকে ইশারা তার কাছে আসবে যে বুঝতে পারে না। আমি বুঝতে পারি যে আমার দায়িত্বটা কি, এবং আমি জানি কেন্দ্রীয় সরকারের দায়িত্বটা কি। সেই জন্য আমি এমন কোনো কাজ করতে প্রস্তুত নই যাতে কেন্দ্র সরকার কোনো অসুবিধায় পড়ে। আমার কাছে অগ্রাধিকার কেন্দ্রীয় সরকার, আর এই দেশের কাছেও অগ্রাধিকার কেন্দ্রীয় সরকারই পাবে। উত্তরপ্রদেশে তো ভোট হবেই, আজ না হলে 4 মাস পরে হবে বা 10 মাস পরে তো আসবে, এটা কিন্তু দ্বিচারিতা ভোট তো হলো না হবেই। সলমান সাহেব? একদিকে আপনি বলছেন যে এরা উত্তরপ্রদেশের ক্ষতি করছে, উত্তরপ্রদেশে কংগ্রেসকে আরো শক্তিশালী করতে হবে, কিন্তু উত্তরপ্রদেশে যাদের আপনি শত্রু বলে মনে করছেন তাদের সঙ্গেই কোথাও হাত আমি মেলাচ্ছেন হাত আপনি? মেলাইনি। আমি শুধু চাই যে যেমন আজ আমি কাঠগড়ায় বসে আছি, এভাবেই জনতার সামনে ওরাও কাঠগড়ায় এসে বসুক। আর সেই সময় আসবে, ভোটের সময় আসবে। আমি অবৈধভাবে সরকার ফেলবো না, এটা আমার বিরুদ্ধে আপনার অভিযোগ। অবস্থা এমন যে আপনি সামনেও আসেন না, মুখও খোলেন না। না না না, এমন কথা ঠিক নয়, এ কথাটা ঠিক নয়। মুখ লুকোতে হলে ওরা লুকোবে, সামনে তো আমি আছি। আমি প্রকাশ্যে লড়াই করছি, কিন্তু লড়াইয়ের অর্থ এটা নয় যে আমি অবৈধভাবে ওদের ক্ষতি করে দেব।
আমি মুখোমুখি লড়াই করি, পেছন থেকে আক্রমণ করি না, আমি। সলমান সাহেব, বারাণসীতে বোম ব্লাস্ট হলো। ভারতীয় জনতা পার্টি, বহুজন সমাজ পার্টি এটা বলেছে যে মুলায়ম সিং যাদবের সরকারকে বরখাস্ত করা হোক। আপনি ছোট ইস্যুতে তো লড়াই করেন, কিন্তু এই ইস্যু নিয়ে আপনি সামনেই এলেন না। দেখুন, আমি এটা খুবই সংবেদনশীল একটা ব্যাপার। আমি এটা মনে করি যে আমাদের যতই মানে আমাদের সমস্যা হোক না কেন মুলায়ম সিং যাদবের সরকার থেকে আমাদের যতই সমস্যা এবং অসুবিধে হোক না কেন, কিন্তু যখন সন্ত্রাসবাদের প্রশ্ন আসে তখন আমাদের শত্রু সন্ত্রাসবাদ। এবং সেই জন্য আমি বলে দিয়েছি, এটা সুযোগ নয় যে আমরা সন্ত্রাসবাদের সামনে নিজের দেশকে টুকরো টুকরো করে দেখাবো যে দেশ ভেঙে গেছে। এই সময় আমরা সবাই এক। কার্গিল যখন ছিল আমরা সবাই এক ছিলাম, এই সময়েও আমরা সবাই এক। এটা কি তিক্ত সত্য নয় যে জর্জ বুশ আসার পরে আপনি যেভাবে দেখেছেন যে সারা দেশের মুসলিমরা অসন্তুষ্ট হয়েছিল, কংগ্রেস পার্টির উপর যেভাবে বিক্ষোভ দেখিয়েছিল, যে ধরনের শক্তি ওরা দেখিয়েছিল, তাতে কংগ্রেসের মনে হয়েছে যে যতজন মুসলিম আছে আমাদের সঙ্গে তারাও না চলে এটা ঠিক যায়? এমন নয়। দেখুন, আমি এটা মনে করি যে সংখ্যালঘুদের প্রতি কংগ্রেসের একটা দায়িত্ব আছে। কংগ্রেসের একটা সম্বন্ধ আছে। আর কংগ্রেসের দায়িত্ব, সেই দায়িত্ব আমরা পুরো করব। এটা ওরা বুঝুক না বুঝুক। প্রেসিডেন্ট বুশকে নিয়ে শুধু মুসলমানরাই আমাদের দেশে চিন্তিত নয়, বামপন্থীরাও চিন্তিত এবং অন্য অনেক মানে আমাদের সংখ্যাগুরু বন্ধুরাও চিন্তিত। এটা একটা বিড়ম্বনা হয়েছে এবং প্রধানমন্ত্রী এটা বারবার বলেছেন যে কেউ সোজা রাস্তায় এটাকে ভাববেন না। কিন্তু কাউকে যদি ভুল বোঝানো হয়, কারো আবেগ নিয়ে বা কারো অনুভূতি নিয়ে যদি খেলা হয়, সেটা আমরা একেবারেই চাই না। আমরা বুঝিয়ে দেবো, আমরা সবাইকে বোঝাবো এই দেশের জন্য এই সময় আমাদের আবশ্যকতা কি। গ্রোথ রেট 10% হতে পারে আগামী, আমাদের উজ্জ্বল হতে পারে। এবার সবার সামনে রেখে যদি কেউ বুকের রীতিমতো পাথর রেখে আমাদের সঙ্গে হাত মেলায়, তাহলে হাত ধরাটা ভুল হবে না। যেখানে আমাদের এবং ওদের মতভেদ আছে, ইরাক নিয়ে, ইরান নিয়ে এবং আরো নানা রকম কথা নিয়ে, সেই মতভেদ আমাদের মধ্যে থাকবে। আপনি বলছেন যে সরকার চালানোর জন্যে, ক্ষমতায় থাকার জন্যে যখন যখন বামপন্থী বলবে ওদের সামনে মাথা ঝোঁকানো নয়, কিন্তু যদি আমরা এমন পরিস্থিতিতে আছি, এমন এক যুগে আছি যখন সমঝোতা রাজনীতি অনিবার্য হয়ে পড়েছে, তখন কিছু না কিছু তো লেনদেন রাখতেই হবে, আদান প্রদান করতেই হবে। আমরা নিজেদের মর্জিতে সবকিছু করতে গেলে আমাদের সঙ্গীদের সেটা পছন্দ না হলে সেটা কিভাবে সম্ভব? কিন্তু হ্যাঁ, এই নিবেদনটা ওদের কাছে অবশ্যই আছে যে একটু মিত্রতা, মানে একটু বিশ্বাস আমাদের প্রতি দেখাক, যে আমরা যাই করি না কেন দেশের ভালোর জন্যই করব। আমাদের লোকসান 2 পয়সার হয়ে গেলেও যদি দেশ আমাদের আগে থাকে এবং সবসময় দেশের পতাকা উঁচু থাকবে, এটাই আমাদের প্রচেষ্টা। আপনার এই ভয়টা লাগছে না যে যখন মুসলিমরা অসন্তুষ্ট, সংখ্যালঘুরা অসন্তুষ্ট হয়, ওরা সমাজবাদী পার্টি বা বামপন্থীদের দিকে চলে যাবে, কংগ্রেসের হাল ওই বলে না যে আপনি দেখতে থাকবেন আর নেপোয় মারে দই হয়ে যাবে? সংখ্যালঘুদের এত অপরিণত ভাববেন না। ওরাও জানে যে 3 দিন পর্যন্ত কাদের অ্যাম্বাসেডর লখনৌয়ে ছিল এবং ও কি করছিল। সংখ্যালঘুদের অপরিণত ভাববেন না। সংখ্যালঘুদের সামনে আজ রোজগারের সমস্যা আছে, ওদের এগিয়ে যাওয়ার জন্য শিক্ষার সমস্যা আছে। তাই নিয়ে মুলায়ম সিং কিছু বলতে প্রস্তুত নন। পিছিয়ে থাকা সংখ্যালঘুদের যদি আমরা চাই যে ওদের জনসংখ্যার অনুপাতে আলাদা করে সংরক্ষণ দেওয়া হোক, ওদের আনসারি হোক, বুনকার হোক, আব্বাসি হোক বা মনসুরি হোক বা মালিকি হোক, তো মুলায়ম সিং এই বিষয়ে কিছু বলতে রাজি নয়। আজ লড়াইটা এই নিয়ে, আজ লড়াই রোজগার নিয়ে একদিকে, আর আজ যে রোজগারের যে কার্যক্রম আমাদের সরকার নিয়েছে তাতে সবার উপকার হবে। কিন্তু সলমান সাহেব, ইয়াকুব সাহেবের মতো মানুষের বিরুদ্ধে আপনিও কিছু বলতে প্রস্তুত নন। ওই ইয়াকুব জি, যিনি সরকারের মন্ত্রী আর যিনি বলেছেন যে কার্টুন যে বানিয়েছে তার মুন্ডু কেটে আনলে 51 কোটি টাকার পুরস্কার দেবেন, আর আপনিও চুপ করে রইলেন। দেখুন, আপনার মনে হচ্ছে যে আমি চুপ ছিলাম। আমি বলেছিলাম এবং আমার বলাতে আমার কুশপুতুলও পোড়ানো হয়েছে। কিন্তু যদি আমার পুতুল ওনার কথা শুনে জ্বলে, তো আমি যখন সংকট মোচনে যাই, তখন ওখানে সংকট মোচন ধোয়াও হয় গঙ্গা জল দিয়ে। ঠিক আছে? আচ্ছা, এই সময় আমার আবেদন এইটাই যে সমস্ত মানুষেরা একদিকে দাঁড়িয়ে আছে আর অন্য যারা প্রান্তে দাঁড়িয়ে আছে, তাদের মধ্যে আমার মতো মানুষদের বেঁচে থাকার জন্য একটু আশ্রয় যদি পাওয়া যায়, একটু আশ্রয় দিন, যাতে এই দেশকে এই সংকট থেকে আমরা বার করে আনতে পারি। সত্যি এটাই যে ভারতের একজন হিন্দু মুসলমানের হয়ে লড়াই করার জন্য প্রস্তুত। যদি হজরত সাহেবের সম্মানে কোনো অবমাননা হয়, তাহলে মুসলমানেরা কেন এটা মনে করেন যে হিন্দুরাও লড়াই করার জন্য রাজি হবে না? আরে লক্ষ লক্ষ হিন্দু বেরিয়ে আসবে রাস্তায়, একবার ডেকে তো দেখুন আপনি। হিন্দুদের বার করার জন্যই তো আডবাণীজি আবার রথে চড়ে বেরিয়ে পড়েছে। কিন্তু কোন রাস্তায় নিয়ে যাচ্ছেন ওই রথ, সেটা তো দেখে নিন। আমরা চাই যে হিন্দু এবং মুসলমান এক হোক। হিন্দুর কষ্টের কথা বলুক আর হিন্দু মুসলমানদের সমস্যার কথা বলুক। আডবাণীজি কি করতে চাইছেন আমি জানি না। জিন্নাকে ভোলাতে চান সেই জন্য বেরিয়েছেন ওই রথে, নাকি জিন্নাকে আরো উজ্জ্বল করতে চান এই দেশে, সেটা আমি জানি না। তবে ওনার পার্টি তো জিন্নার কথা অনুসারে ওনাকে একধারে করেই দিয়েছে। এখন দেশ কি করবে ভবিষ্যতে বলে দেবে সেটা।
আসুন জনতা থেকে জেনে নিই কে কি প্রশ্ন করতে চান। হ্যাঁ, হ্যাঁ, আপনি। সলমান খুরশিদ বাবু, কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ যে এরা সংখ্যালঘুদের তুষ্টিকরণের নীতি গ্রহণ করে চলেছে শুরু থেকেই। সে মুসলিম বিশ্ববিদ্যালয়ের বিষয় হোক বা অন্ধ্রপ্রদেশের বিষয় হোক অথবা যে কোনো জায়গার সমস্যা হোক, কিন্তু যখন বিজেপি ধর্মের রাজনীতির জন্য নিজেদের রথযাত্রা বের করেছে তখন কংগ্রেসের এত সমস্যা হচ্ছে কেন? সমস্যা কংগ্রেসের নয়, আমাদের অভিজ্ঞতা যে যখন যাত্রা প্রথমে হয় তখন কি ঘটেছিল, কত দাঙ্গা ও হাঙ্গামা এবং কত সন্ত্রাস পুরো উত্তর পুরো ভারতবর্ষে ছড়িয়েছিল। এই অভিজ্ঞতাই আমাদের বলে দিচ্ছে যে এই যাত্রা সঠিক লক্ষ্যে যাবে না। আর যদি বলেন তুষ্টিকরণের কথা, দেখুন আমরা এটা যেন না ভুলি যে এক ছোট ভাইয়ের হাত ধরাকে তুষ্টিকরণ বলা যায় না। এটা বোঝার চেষ্টা করুন যে কেউ যদি দুর্বল হয়, কেউ আমাদের পাশে না দাঁড়াতে পারে, তাদের যদি আমরা হাত না ধরতে চাই, সে পিছিয়ে থাকা শ্রেণী হোক, সে দলিতই হোক অথবা সংখ্যালঘুই হোক, আমাদের সংবিধান যদি এটা সুযোগ দিয়ে থাকে, আমরা সংবিধানকে ভুলে বলছি যে তুষ্টিকরণ করা হচ্ছে, আমরা এই কথাটা বলে ফেলছি। আচ্ছা, আলিগড় মুসলিম ইউনিভার্সিটিকে বানিয়েছিলেন কে? স্যার সৈয়দ বানিয়েছিলেন। সুপ্রিম কোর্ট বলেছেন যে সংখ্যালঘুদের বানানো যত সংস্থা আছে তাতে ওদের মোটামুটি 50% সংরক্ষণ করা যাবে। সুপ্রিম কোর্ট বলেছে, আমরা বলিনি, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। এখন যদি কেউ মনে করে যে আলিগড় বিশ্ববিদ্যালয় সংখ্যালঘু সম্প্রদায়ের বানানো নয়, তাহলে এটা কিন্তু একটা প্রাথমিক এখানে প্রশ্ন উঠে আসে। সেই প্রশ্ন সুপ্রিম কোর্ট সমাধান করবে না পার্লামেন্ট সমাধান করবে? তুষ্টিকরণ কোথা থেকে আসছে? কিন্তু সলমান সাহেব, যা কিছু করবেন মুসলমানদের জন্য আপনারা করলে সেটা ঠিক আছে, কিন্তু যদি উত্তরপ্রদেশের সরকার একটা আলাদা ইউনিভার্সিটি বানাতে চায়, সেখানে আপনার অবজেকশন। দেখুন, ইউনিভার্সিটি ওরা বানাতে চেয়েছিল, আমার কোনো অবজেকশন ছিল না, আজও নেই। ওরা সেই ইউনিভার্সিটি বানানোর আগেই সারা জীবনের জন্য একজনকে আজীবন চ্যান্সেলর বানিয়ে দিয়েছিল, তাও আবার আজম খানকে। আর আমার ওই সেই আজম ব্যাপারে খান, যাকে কিন্তু আপনি আসলে বলেন চাপরাশি হওয়ারও যোগ্য নয়। না 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 না, ও চাপরাসি পিয়ন। দেখুন, চাপরাসি পিয়নের পদ কিন্তু খুব সম্মানিত পদ। আমি শুধু এইটাই বলতে চাইছি যে ওই ইউনিভার্সিটিতে আজীবন কারো পদে থাকা উচিত নয়। আজীবন মহাত্মা গান্ধী কোনো বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর থাকেননি। আজীবন কেউ আর কি কোনো বিশ্ববিদ্যালয়তেই চ্যান্সেলর থাকতে পারে না, থাকে না। তাহলে কেন আজম খানকে বানানো হবে? যদি ওরা বিশ্ববিদ্যালয় বানাতে চাইতো তাহলে আজম খানের নাম সরিয়ে নিত, ঠিক আছে, 5 বছরের জন্য কে বানাতো, কোনো আপত্তি থাকতো না এবং বিশ্ববিদ্যালয় হয়ে যেত, আমারও কোনো বাসুদেব এই অসুবিধা জন্য নেই। আপত্তি করেছিলেন যে আজম খান আপনাকে সুদখোর বলে দিয়েছিল। না, আজম খান আমাকে সুদখোর বলেছে, আমাকে এডুকেশন মাফিয়া বলেছে। এখন আজম খানের যা বোধ ভাষ্য, সেই সব বিষয় আমায় কেন কথা বলাচ্ছেন আমাকে দিয়ে বলি আপনি আমারই মুখ নষ্ট করাবেন, কেন বলাচ্ছেন আমাকে? সলমান সাহেব, আপনাকে আমার এই প্রশ্ন যে আপনি বলছিলেন ক্ষমতায় যে সমস্ত মানুষ আছেন উত্তরপ্রদেশে তারা চোর বদমাশদের থেকে সাহায্য নিয়ে থাকে, তাহলে আপনি চোর এবং বদমাশদের সমর্থন কেন করছেন? তাহলে আপনিও তো চোর হলেন, তাই না? না, দেখুন। আপনার যে দায়িত্ব, আপনার সেই দায়িত্ব থেকে কি বাঁচতে পারবেন? আমার দায়িত্ব থেকে আমি বাঁচার চেষ্টা করছি না, আমি সমর্থন করছি। আমার কথায় আপনার কি সেটা মনে হলো? কিন্তু সলমান সাহেব, সমর্থন উত্তরপ্রদেশে যখন কেউ কাউকে সমর্থন করে তখন তাকে চোর বলে না, তাকে বলা হয় ভালো মানুষ খুব। কিন্তু উত্তরপ্রদেশে যে সরকার আছে তাতে আপনার পার্টির সমর্থন রয়েছে, আর কেন্দ্রে যে সরকার আছে তাতে মুলায়ম সিং যাদবের পার্টির সমর্থন রয়েছে। দেখুন, আসলে সরকার তৈরি হওয়ার সময় আমরা সমর্থন দিয়েছিলাম, আর এই কারণে দিয়েছিলাম যে সাম্প্রদায়িকতা বিরোধী একটা বিকল্প সরকার হওয়া দরকার, আমাদের তাতে সমর্থন আছে। সরকার চালানোর জন্য সমর্থন নিয়ে না কথা হয়েছে, না আমরা দিয়েছি, নাই ওদের আমাদের সংখ্যার প্রয়োজন আছে। এখন যে 2 দিন ভোট হয়েছে, কার ভোটে আমরা ওখানে আছি? আমরা নেই, আমরা ওদের বিরোধিতা করেছি। আপনি নিজেই বললেন ওরা ইউনিভার্সিটি বানাতে গিয়েছিল, আমরা তার বিরোধিতা করেছি। তাহলে কোন সমর্থনের কথা? আপনি কোনো টেকনিক্যাল বিষয় বের করে এটা বলে দিন সেই সময় সমর্থন করেছেন, সেই সমর্থন চলতেই থাকবে যতদিন ওদের গলার না টিপে ধরে। আরে ওটা কোনো সলমান রকম সাহেব, সমর্থন আপনি নয়। কখনো গভর্নরকে এই বিষয়ে চিঠি দিয়েছেন যে আমরা এই সরকারকে সমর্থন করি না? গভর্নর কখনো প্রশ্নই করেননি, কখনো জানতেই চাননি। প্রশ্ন করলে তবেই জবাব দেব। এখন ইনি প্রশ্ন করলেন, আমি জবাব দিলাম। গভর্নর এরকম প্রশ্ন করলে আমি জবাব দিয়ে দেবো, কিন্তু বিনা প্রশ্নে কিভাবে দেব? এটাকেই বলা হয় দ্বিচারিতা, দুরকম মানদণ্ড। না, এটাকে বলা হয় খুব মানিয়ে চলা রাজনীতি। এই জন্যই বলা হয় হাতির দাঁত খাওয়ার আর দেখানোর জন্য আলাদা আলাদা। আবার আপনি বারবার হাতিতে পৌঁছে যাচ্ছেন। আমাদের হাতির সাথেও ঝগড়া। আপনি তো হাতির কথা একেবারে। সলমান সাহেব, আমরা আরেকটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর যখন ফিরবো তখন কথা বলবো উত্তরপ্রদেশে কংগ্রেস পার্টির অবস্থা নিয়ে। একটা ব্রেকের পর।
আপকি আদালতে আজ আমরা জনতার পক্ষ থেকে মোকদ্দমা চালাচ্ছি উত্তরপ্রদেশের কংগ্রেস কমিটির অধ্যক্ষ সলমান খুরশিদের বিরুদ্ধে। আপকি আদালতে পরের অভিযোগ সলমান খুরশিদের ওপর। আপকি আদালতে সলমান খুরশিদের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি উত্তরপ্রদেশে কংগ্রেসের অন্তর্বিবাদ থামাতে পারেননি। সলমান সাহেব, আপনাকে উত্তরপ্রদেশে পাঠানো হয়েছিল এই জন্যে যে আপনি পার্টিকে শক্তিশালী করবেন, কিন্তু যেদিন আপনি অধ্যক্ষ হয়েছেন তারপরেই ওখানে কিন্তু বিক্ষোভ শুরু হয়ে যায়, আর আপনারই কুশপুত্তলিকে জ্বালানো হয়, পার্টির লোকেরা বিক্ষোভ দেখায়, মারপিট হয়, রাস্তাও অবরোধ হয়। এটা সত্যি যে কোথাও কিছু মানুষ এমন করেছিল, কিন্তু এর ইতিহাসটা কি? কিছুদিন কোথায় থেকে এসেছিল, কার সাথে দেখা করে এসেছিল, এই সব কিছু সামনে রাখুন। সাধারণ কর্মকর্তারা এই সময়ে চুপ কেন? ওদের সাধারণ কর্মকর্তাদের মনে কি আছে? আমি এটা মনে করি যে আমরা সব জায়গায় কোথাও না কোথাও কিছু গ্রুপবাজিতে ব্যস্ত থাকি সমস্ত দেশ জুড়ে, এবং সব পার্টিরই একই অবস্থা। কিন্তু আমরা চেষ্টা করেছি যে যতটা উদারতার সাথে সবাইকে সাথে নিয়ে চলা যায় চেষ্টা করে যাচ্ছি, আগামী সময়েও তাই করব। কিন্তু আপনি তো একটা স্বপ্ন দেখিয়েছিলেন যে কংগ্রেস পার্টি উত্তরপ্রদেশে আবার ফিরে আসবে, আবার কংগ্রেস পার্টি রিভাইভ করতে পারবে। হবে, যদি কেউ নিজে রাজনীতিতে স্বপ্ন না দেখে তো সামনে এগিয়ে যেতে পারবে না। এটা এমন কোনো স্বপ্ন নয় যেটা সম্ভব হবে না, এমন স্বপ্ন নয় যেটা কখনো সত্য হতে পারবে না আর কি। কিন্তু মানে তার জন্য অনেক পরিশ্রম করা প্রয়োজন। 17 বছরে যেটা হয়নি সেটা 7 দিনে তো করা যাবে না। আমরা চেষ্টা করছি, আমাদের কাছে অনেক স্বপ্ন আছে, অনেক বড় বড় স্বপ্ন আছে। রাহুলজিরও কিন্তু আছে, এটা কি সত্যি সোনিয়া নয় জিরও যে আছে। আপনার স্বপ্ন জনতা চুরচুর করে দিয়েছে? যেদিন থেকে আপনি এসেছেন তারপর থেকেই রাজ্যসভার ইলেকশন হয়েছে, 6টা বিধানসভার ইলেকশন হয়েছে, সব জায়গায় কংগ্রেস পার্টির জমানত জব্দ হয়ে না, গিয়েছে। ঠিক এমন নয়, কিন্তু এর আগে কি ওরা ভোটে সেসব ক্ষেত্রের ভোটে আমরা জিতেছিলাম? প্রতিটি জায়গা থেকে তো আর জিততে পারিনি না। এবার আমাদের কি সমীক্ষা বেরিয়ে আসছে, তাতে আমরা 20% বাড়িয়ে দেখিয়েছি, ঠিক আছে? এখন কিন্তু এবার ভোট আসছে, আচ্ছা, আর ভোটে সব পরিষ্কার হয়ে যাবে নির্বাচন আমরা কোথায় আছি, সলমান কোথায় সাহেব, নেই। এলাহাবাদ, যেখানে পণ্ডিত নেহেরু জন্মেছিলেন, যেখানে ইন্দিরাজি ছিলেন, সেই জায়গায় সেইখানে কংগ্রেস পার্টি অ্যাসেম্বলি ইলেকশনে মাত্র 607টা ভোট পেয়েছে। আমি এটা স্বীকার করছি যে এটা আমাদের জন্য খুবই দুঃখের বিষয়, কিন্তু যেটা বলে সে এটা ভুলে যায় যে যেখানে পণ্ডিত জওহরলাল নেহেরু ছিলেন এবং পণ্ডিত জওহরলাল নেহেরু যে কেন্দ্রের প্রতিনিধিত্ব করেছেন, সেখানে আজ কারা জিতে আসছে? অন্যকে খুন করে যে জিতে আসা ব্যক্তি, তাকে খুন করে জেলে বসে ভোটে লড়ে এসেছে। তো এই বিড়ম্বনা শুধু আমাদের জন্য নয়, গোটা দেশের জন্য। এর জন্য দায়ী আপনি আর আমি দুজনেই। যেখান থেকে রাহুল গান্ধী আর সোনিয়া গান্ধী জিতে এসেছেন সেখানে পঞ্চায়েত ভোট হলো, আর তাতেও কংগ্রেস পার্টি হেরে গেল। এমন নয়, সব জায়গায় হারেনি, সব জায়গায় হারেনি। আরে তার আমেঠি, মধ্যে তো রায়বরেলিতে হেরেছে কি অর্ধেক হারেনি? সিট আমরা জিতেও গেছি। কিছু জায়গায় আমাদের বসপার সাথে বোঝাপড়া হয়েছে, যেখানে বসপার সাথে সমঝোতা ছিল, আমাদের খুব দুঃখের কথা ওদের লোকেরা সেখান থেকে ছেড়ে চলে গেছে, অন্য কারো কাছে চলে গেছে। যত সন্ত্রাস উত্তরপ্রদেশে আজ আছে, আমি তো এটা বলছি যে একদম খোলাখুলি বলছি যে যদি কাল মুলায়ম সিংজি মুখ্যমন্ত্রী না থাকেন, আর মুলায়ম সিং বাবু যত সিটে আজ জিতেছেন তার 3 ভাগের 1 ভাগও আনতে পারেন, তো আমার চ্যালেঞ্জ যে আমি রাজনীতি ছেড়ে দেবো। উনি সাহস করে দেখান, উনি বিনা সরকারের থেকে নির্বাচনে লড়বেন, সাহস করে দেখান। সলমান সাহেব, কেন্দ্রে তো আপনার দলেরই সরকার, আপনিও এই ধরনের পথ গ্রহণ করতে পারেন। গ্রহণ করতে চাই না। আমরা একটা দায়িত্বশীল পার্টি। আমাদের এই দেশের ইতিহাসের সাথে কিছু সম্পর্ক রয়েছে, আমাদের নানান সংকল্পও আছে, আমাদের প্রতি এখানকার জনতার সম্মান আছে। আমরা আপনাদের কেউ ডাকাতি করার জন্য রাজনীতিতে আসিনি। আপনাদের লক্ষ্য তো শুধু রাহুল গান্ধী, ওনাকে ব্যবহার করতে দেখুন, চাই ইউপিতে কংগ্রেসের যদি জেতার জন্য। রাহুল গান্ধীকে ব্যবহার করতে চাইতাম, আজ উনি উত্তরপ্রদেশে ঘুরে বেড়াতেন, তাই না? আমরা বলেছি রাহুলজিকে, আমরা বলেছি ওনাকে যে আপনি বলুন যে আপনি কি করতে চান উত্তরপ্রদেশে। আমাদের জমি তৈরি করার জন্য পরিশ্রম করার সময় দিন, আমরা জমি তৈরি করব, তারপর আপনি এসে এগিয়ে নিয়ে যাবেন। উনি খুব ভালোই বোঝেন, পরামর্শ পাই ওনার থেকে, কথাবার্তা চলতে থাকে। কিন্তু এই দায়িত্ব আমাদের যে আমরা কিছু পরিশ্রম করি। যদি শুধু ওনাকে বলি যে আপনি এসে আমাদের ভোটে জিতিয়ে দিয়ে যান, আপনি এসে ভোটটা করে দিন, সেটা তো কিন্তু ঠিক হবে না। পরিশ্রম করার বদলে উত্তরপ্রদেশের কংগ্রেস পার্টির নেতারা নিজেদের মধ্যেই লড়াই করে যাচ্ছে। ঠিক এমন নয়, এরকম নয়। যত লড়াই উত্তরপ্রদেশে একসময় হতো, এবং ইতিহাসেও সবসময় উত্তরপ্রদেশে সবচেয়ে বড় যুদ্ধ হয়েছে। তখনকার কথা আর এখনকার কথা, কেউ কোনো সাংবাদিকের কাছে গিয়ে একটা স্টেটমেন্ট দিলেই সেটা যুদ্ধ হয়ে যায় না। যুদ্ধ হয় যখন আপনি মাটির ওপরে দাঁড়িয়ে থাকেন। মাটিতে আর কেউ আছে নাকি দাঁড়িয়ে থাকতে পারে? চলে আসুন সেখানে, আমাদের কর্মকর্তাদের সাথে এসে বসুন, ওদের প্রশ্ন করুন কোথায় লড়াই আছে, কোথায় লড়াই নেই। আর অন্য যে ব্যাপারটা, তাহলে কবরস্থানে আর শ্মশানে কোনো রকম লড়াই হয় না, লড়াইটা কিন্তু বাজারে হয়ে থাকে। কিন্তু আপনার কি মনে হয় না যে উত্তরপ্রদেশের জনতা আপনাকে বলে যে গুজরা হুয়া জামানা আতা নেহি দুবারা, হাফিজ খুদা তুমারা? এখনো পর্যন্ত এই আওয়াজ ওঠেনি, এমন কথা এখনো পর্যন্ত কেউ শোনেও নেই।
এখনো তো শুধু এইটাই হয়ে আছে যে যেভাবেই হোক আমাদের বাঁচাও, চারদিক থেকে আওয়াজ আসছে বাঁচাও বাঁচাও বাঁচাও, আমাদের সেখানে পৌঁছতে হবে, ওদের বাঁচাতে হবে, সেই প্রচেষ্টাই করে যাচ্ছি এবং সেই চেষ্টাতেই আমার বিশ্বাস আছে যে আমরা সফল হব। দর্শকদের মধ্যে থেকে কেউ প্রশ্ন করতে চাইছেন? হ্যাঁ, ফার্স্ট রোতে। যেমন এখন মুলায়ম সিং যাদবের সরকার আছে এবং আপনি তাকে ইরাডিকেট করার প্রচার চালাচ্ছেন, যদি আগামী সময়ে মায়াবতীর সরকার হয় নেক্সট ইলেকশনের পরে, তাহলে কি আপনি মায়াবতী সরকারকে ইরাডিকেট করার প্রচার চালাবেন, নাকি প্রকৃতই গ্রাউন্ড লেভেলে কংগ্রেসের ইমেজটা শোধরানোর চেষ্টা করবেন? দেখুন, যে আপনি যে কথাটা বলেছেন ইরাডিকেশনের, মানে যদি ওনারা না যান বিকল্প সামনে আসবে না। আমরা বিকল্প হতে চাই, আমরা একজনকে সরিয়ে অন্যকে বসাতে চাই না। এবং আমি এটা মনে করি যে আজকের যে অভিজ্ঞতা, আজ যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে রোজগারের গ্যারেন্টি দেওয়া হচ্ছে, বিদ্যুতীকরণ যোজনা রাজীবজির নামে দেওয়া হচ্ছে, আজ যে তথ্যের অধিকার দেওয়া হয়েছে, আজ যে বর্তমান শহরগুলোর উন্নতির জন্য বিশেষ সংস্থা মানে গঠন এবং একটা বিশেষ কার্যক্রম নেওয়া হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার রুরাল এরিয়াতে দেওয়ার কথা প্রধানমন্ত্রী বলেছেন, যে ভারত নির্মাণের কথা প্রধানমন্ত্রী বলছেন, সেই সব কিছু নিয়ে উত্তরপ্রদেশের সামনে আমরা গিয়ে একটা বিকল্প হয়ে উঠতে চাই। সলমান এটাই সাহেব, আমাদের উনি মূল জানতে উদ্দেশ্য। চাইছেন যে পর্দার পেছনে মায়াবতীজির সঙ্গে হাত তো মেলাননি আপনি? খুব বড় পর্দা লাগবে ভাই, যদি যদি পেছনে পর্দার পেছনে কিছু করতে হয়। তাহলে আমি এটা মনে করি যে আমার এটা মনে হয় যে আমাদের যদি নিজের পায়ে দাঁড়াতে হয় তাহলে ক্রাচ ছাড়তে হবে। ক্রাচের ভরসায় আমরা কখনো এগিয়ে যেতে পারবো না। আমাদের সবার জন্য জায়গা উত্তরপ্রদেশে হতে পারে। এবং আমি এটা মনে করি যে আজ যখন আমরা পেছন থেকে এগিয়ে আসার চেষ্টা করছি, যতদিন ওদের সামনে থেকে সরাতে না পারবো আমরা এগোতে পারবো না। সেই জন্য আমাদের চেষ্টা হলো আমাদের পায়ে দাঁড়িয়ে থাকা, একলা এগিয়ে চলা, আর কংগ্রেসকে কিছু বানিয়ে আবার দেখানো, কংগ্রেসের পতাকাটা উঁচু করে ধরা, সেটাই হলো আমাদের প্রচেষ্টা। এখন আপনারা ঠিক করবেন, সময় বলবে কোনটা ঠিক আর কোনটা ভুল। আমরা সলমান অপেক্ষায় সাহেব, থাকবো। আমরা অভিযোগ এনেছি জনতার পক্ষ থেকে, আপনি জবাব দিয়েছেন। আমরা একটা ব্রেক নিয়ে নেবো, আর ব্রেকের পর যখন ফিরবো তখন দেখবো জনতার জাজ, জনপ্রিয় কার্টুনিস্ট সুধীর তেলঙ্গের রায়দান আজকের মোকদ্দমায়। আপকে আদালতে আজ আমরা জনতার পক্ষ থেকে মোকদ্দমা চালিয়েছি উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটির অধ্যক্ষ সলমান খুরশিদের বিরুদ্ধে। আমরা সলমান খুরশিদকে জিজ্ঞেস করলাম সমাজবাদী পার্টির বিরুদ্ধে করা চক্রান্ত সম্পর্কে। আমরা ওনার থেকে জবাব চেয়েছি কংগ্রেস পার্টির গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপারে। এখন সময় হয়েছে আজকের এজলাসের পর আজকের জাজ সুধীর তেলঙ্গের রায়দানের। আমার মনে হয় যে সলমান যে নামটা, তার সঙ্গে কন্ট্রোভার্সির সঙ্গে একটা অন্তরঙ্গ সম্পর্ক আছে। সে সলমান খান হোক বা সলমান রুশদি হোক বা সলমান খুরশিদ হোক। কিন্তু একটা কথা আমি বলতে চাই যে উনি একজন খুবই ভদ্র এবং ভালো মানুষ। সেটা এই কথা প্রমাণিত হয়েছে গত 25 বছরে আমি ওনাকে নিয়ে শুধু 2 বা 3 বার কার্টুন বানিয়েছি। একদিকে তো সলমান বাবু মুলায়ম আর অমর সিং এবং সমাজবাদী পার্টিকে কোমর বেঁধে গালাগালি দিচ্ছেন, অন্যদিকে ওদের সরকারকে সমানে সমর্থন দিয়ে চলেছেন। এটা কিছু আশ্চর্য ব্যাপার। এই আদালত সলমান বাবুকে পরামর্শ দিচ্ছে যে এই ছায়াযুদ্ধ ছেড়ে সত্যিকারের উনি কিছু করে দেখান। জনতা এখন এই ছায়াযুদ্ধতে পুরোপুরি বোর হয়ে গেছে। কিছুদিন বাদেই উত্তরপ্রদেশের নির্বাচন হতে চলেছে। কে ঠিক কে ভুল এ ফয়সালা জনতা করবে খুব তাড়াতাড়ি। আদালত ওনাকে আরও একটা পরামর্শ দিতে চায়, উনি মুলায়ম সিং এবং অমর সিং এর অবসেশন থেকে বেরিয়ে আসুন পুরোপুরি এবং উত্তরপ্রদেশের জনতার কথা ভাবুন। যেভাবে উনি মোকদ্দমা লড়েছেন সেটা দেখে এটা পরিষ্কার বোঝা যায় যে উনি খুবই অভিজ্ঞ রাজনেতা এবং আদালত আপাতত ওনাকে রেহাই দিচ্ছে না, রেহাই দেবে উত্তরপ্রদেশের জনতা তখন যখন নির্বাচন হবে। এই আশা আর বিশ্বাসের সাথে যে সলমান খুরশিদ যখন নিজের পার্টির সঙ্গে সম্পূর্ণভাবে ময়দানে নামবেন, উত্তরপ্রদেশে নির্বাচন হবে, জনতা ফয়সালা করবে, ওনার কথায় কতটা সত্যতা আছে, কার কথায় কতটা গুরুত্ব আছে। আজকের মোকদ্দমা আমরা এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে এক নতুন ব্যক্তিত্বের সঙ্গে। ততক্ষণের জন্য নমস্কার।